ওকে, সো আমরা আজকের যে লেসনটা দেখবো, সেই লেসনটা দেখার আগে তোমাদের একটা জিনিস একটু বলে নেই। আমাদের ক্লাস টেস্ট 1 এর নিচে আমাদের একটা ফিডব্যাক আছে। দেখো, এই যে তোমার আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, তাই না? জি স্যার। ওকে, তো যারা এখন বিলসেতে অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য লগ ইন করছো, প্রত্যেকেই এই ফিডব্যাকটা দিয়ে দাও, এখনই দিয়ে দাও। তো এটা জাস্ট একটা আমাদের এই যে ক্লাস টেস্টের উপরেই আসলে ফিডব্যাকটা, ওই ফিডব্যাকটা প্রত্যেকে দিয়ে দিবা। ওকে, সো আমরা এরপরে যেই লেসনটা আমরা লাস্ট লেসনে দেখে আসছিলাম, ডেটা ফ্লো ডায়াগ্রাম। ডেটা ফ্লো ডায়াগ্রামটা নিয়ে আমরা যে আলোচনাগুলো করে আসছিলাম সেটা ছিল কি, যে আমরা যখন একটা সিনারিও দেওয়া থাকবে, সেই সিনারিও থেকে কিভাবে আমরা সেই রিকোয়ারমেন্টসগুলোকে একটা ডায়াগ্রামেটিক ওয়ে রিপ্রেজেন্টেশনটা যে করবো, সেটাকেই আসলে আমরা ডাটা ফ্লো ডায়াগ্রাম বলে আসছিলাম। আর সেই ডাটা ফ্লো ডায়াগ্রামের ভিতরে আবার লেবেলিং এর কাজটা করছিলাম, ডিএফডি 0, 1, 2। জিরোটা ছিল জাস্ট একটা অ্যাট এ গ্ল্যান্স ভিউ, একটা সিস্টেমের সাথে কিভাবে কানেকশনের ব্যাপারটা, কি কি রেসপন্স আমরা করব আর কি কি রিকোয়েস্ট করব, সেই জিনিসটা পাওয়ার জন্য আমরা ডিএফডি 0টা ইউজ করছিলাম। আর তার ওয়ান স্টেপ ডিপারে ঢুকবো, সেটা হচ্ছে যে লেভেল 1 ছিল, তারও আরো ওয়ান স্টেপ ডিপার, সেটা ছিল আমার ডিএফডি 2। তো এতটুকু পর্যন্ত আমাদের আলোচনা ছিল লাস্ট লেসনে। তো আজকের যে লেসনটা দেখবো, সেই ডিএফডি লেভেল থেকেই আমরা আসলে পরবর্তী ফেজের মধ্যে আমরা আগাবো, সেটাকে আমরা বলবো প্রসেস স্পেসিফিকেশন। ওকে, তো প্রসেস স্পেসিফিকেশনে যে জিনিসগুলো আমরা এখানে কথাবার্তা বলে দেওয়া আছে, সেটা হচ্ছে যে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিভাবে কনভার্ট করব, তারপর ডিসিশন ট্রি কিভাবে তৈরি করব, তারপর ডিসিশন টেবিল আকারে কিভাবে রিপ্রেজেন্ট করব, এবং সেই ল্যাঙ্গুয়েজগুলোকে কিভাবে টেকনিক্যাল স্পেসিফিকেশনে ডিসিশন ট্রি টেবিল এবং ল্যাঙ্গুয়েজে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা কনভার্ট করব। দ্যাট ইজ আমরা মানে দ্য প্রসেস টু নো দ্য প্রসেস স্পেসিফিকেশন ফ্রম দিস ল্যাঙ্গুয়েজ বা দিস লেসন। ওকে, সো আমরা এই লেসন থেকে যে জিনিসগুলো শুনলাম তার সেটুকু দেখবো, ডিসিশন ট্রি টেবিল এবং ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার, এই জিনিসগুলো আমরা আসলে এই লেসনটা থেকে শিখবো। ওকে, তার আগে আমরা একটু দেখে নিই যে আসলে প্রসেস স্পেসিফিকেশনটা আসলে কি। দেখো, আমরা এই কথাটা এই একটু আগে যেটা বললাম, যে বলছে কি যে ওয়ান্স ডিএফডি ইজ অবটেন, দ্য নেক্সট স্টেপ ইজ টু প্রিসাইজলি স্পেসিফাই দ্য প্রসেস। মানে আমরা অলরেডি জেনে গেছি যে ডিএফডিটা কি, তো সেই ডিএফডি থেকে আমরা আসলে এখন জানবো যে কিভাবে প্রসেসটাকে স্পেসিফাই করে, এবং সেটাই হচ্ছে তার পরের স্টেপ। আর সেটা করার জন্য আমাদের যে কাজটা করা লাগবে, প্রথম যে কাজটা, সেটা হচ্ছে কি স্ট্রাকচার্ড ইংলিশ। স্ট্রাকচার্ড ইংলিশটা বলতে বোঝানো হচ্ছে কি, যে আমরা যে কাজগুলো করব সেই কাজগুলোকে ইংলিশ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কনভার্ট করাবো, এবং সেই কাজগুলোর ভিতরে কিছু আমরা ইয়া করব, এই যে আমাদের ল্যাঙ্গুয়েজ কিওয়ার্ড গুলোর মাধ্যমে আমরা সেই কাজটা করব। ল্যাঙ্গুয়েজ কিওয়ার্ড গুলো বলতে কি বোঝানো হচ্ছে, যে আমরা যে বিভিন্ন রকমের ইফ দেন এলস এই টাইপের যে কিওয়ার্ড গুলো ইউজ করি, এই কিওয়ার্ড গুলোর মাধ্যমে আর বাকিটাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কনভার্ট করাবো। আর সেটার ভিতরে কি কি কন্ডিশন থাকবে, সেই কন্ডিশন গুলোকে বিভিন্ন রকমের ট্রি আকারে রিপ্রেজেন্ট করাবো। আর এই ট্রি থেকে পরবর্তীতে আমরা একটা টেবিলে রিপ্রেজেন্ট করাবো যে কোন কন্ডিশনের জন্য কোন অ্যাকশনটা হচ্ছে, এবং কোন অ্যাকশনের জন্য এক্স্যাক্টলি কোন কন্ডিশনটা, কোন লাইনটা আমার কাজ করতেছে। এইগুলোকে আমরা ডিসিশন ট্রি এবং টেবিলের মাধ্যমে আসলে রিপ্রেজেন্ট করব। যখন এক্সাম্পলে যাব আমরা আরেকটু বেশি ক্লিয়ার হব। তো এখন আমরা একটু এক এক করে এটার ভিতরে ঢুকে যাই, যে আসলে কন্ডিশন ট্রি, টেবিল এবং এগুলো কি। তার আগে আমরা একটু দেখে নেই যে ডেটা ডিকশনারি বলতে আসলে কি বোঝানো হচ্ছে। দেখো, ডেটা ডিকশনারি বলতে কি বোঝানো হচ্ছে, the data dictionary is a structured repository of a data elements in the system. It stores the all the data flows, data stored in data store and the process. মানে আমার একটা সিস্টেমের ভিতরে প্রত্যেকটা ইনফরমেশন থাকবে, যেটার ভিতরে ডেটা ফ্লো এর কোন জায়গা থেকে কোন জায়গায় ডেটাটা ফ্লো হচ্ছে, এবং সেই জায়গায় ডেটাগুলোর ইনফরমেশনগুলো উইথ ডেটা স্টোর, এবং প্রয়োজনে একটা ডেটা স্টোরের সাথে আরেকটা ডেটা স্টোরেরও কানেকশন থাকবে। এই যে রিপোজিটরিটা, এই রিপোজিটরিটাকে আমরা আসলে বলতেছি ডেটা ডিকশনারি। ওকে, এখন এই প্রসেসটা করার জন্য আমাদের যে প্রথম যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে কি ডিসিশন ট্রি। ওকে, এখন আমরা আসি যে ডিসিশন ট্রিটা কি। বলা হচ্ছে যে ডিসিশন ট্রি ইজ এ ম্যাপ অফ দ্য পসিবল আউটকাম অফ এ সিরিজ অফ রিলেটেড চয়েসেস। অনেকগুলো চয়েস থাকবে, যে আমরা এটা করব না এটা করব না এটা করব, এই যে এইদেরকে কোন আউটকাম, মানে কোনটার কন্ডিশনের সাথে আমরা কোন পাতে যাব, কোন পাতে গিয়ে আমার লাস্টে আউটপুটটা কি আসবে, এই যে
প্রসেসটা ডিফাইন করাটা, এটাকে আমরা আসলে বলতেছি ডিসিশন ট্রি। অথবা আমরা বলতে পারি যে ইট অ্যালাউজ দ্য ইন্ডিভিজুয়াল অর অর্গানাইজেশন টু ওয়ে দ্য পসিবল অ্যাকশন এগেনস্ট ওয়ান অ্যানাদার বেসড অন দেয়ার কস্ট, বেনিফিট অ্যান্ড পসিবিলিটিস। আমি যদি বলি যে এই পাতে গেলে আমার কি পরিমাণ কস্ট আসবে, এবং এই পাতে গেলে আমার কি পরিমাণ লিমিটেশন আসবে, এবং এই পাতে গেলে আমি কি কি বেনিফিটস পাবো, এই যে প্রসেসটা শো করাটা, এটাকে আমরা আসলে বলতেছি ডিসিশন ট্রি। এই ডেফিনেশনটা প্রোভাইড করাটাই আমরা আসলে বলতেছি ডিসিশন ট্রি আকারে রিপ্রেজেন্ট করানো। এটার একটা এক্সাম্পল দেখো, আমি যদি এখানে চিন্তা করি যে এই যে একটা কন্ডিশন, আমি এখানে 1 নাম্বার কন্ডিশন আমি চিন্তা করতেছি, এই কন্ডিশনটা যদি সাপোজ ট্রু হয় তাহলে 2 নম্বরে যাবে, আর ফলস হলে এটাতে আসবে। এই জায়গায় যখন আসতেছে এখানে এসে আমি আবার 2টা কন্ডিশন দিচ্ছি, এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে অ্যাকশন নাম্বার 2, এটা যদি কন্ডিশন যদি ফলস হয় তাহলে অ্যাকশন নাম্বার 3। আবার এই কন্ডিশনটা যখন ফলস হয়েছিল, এখানে এসে আবার একটা কন্ডিশন দিচ্ছি, এই কন্ডিশনের এগেইনস্টে যদি ট্রু হয় তাহলে এটা হবে, ফলস হলে এটা হবে, আর যদি কোনোটাই যদি না হয় তাহলে হয়তো এটাতে আসবে। তার মানে এই যে পসিবল যে সলিউশনগুলো, পসিবল যে পাথগুলো দেখায় কন্ডিশনগুলো দেখে দেখে লাস্টে আমি যে অ্যাকশনগুলো পাচ্ছি, যেমন অ্যাকশন 2, 3, 4, 5, 6, এই যে অ্যাকশনগুলোকে আমি রিপ্রেজেন্ট করাচ্ছি, সেই অ্যাকশনগুলোকে এই যে টেবিল আকারে মানে এরকম ডায়াগ্রামেটিক ওয়েতে রিপ্রেজেন্ট করানোটার যে প্রসেসটা, এটাকে আমরা আসলে বলতেছি ডিসিশন ট্রি। অথবা আমি এইভাবে দেখাচ্ছি যে এরকম একটা কন্ডিশন আমি অ্যাপ্লাই করলাম, যদি কন্ডিশনটা ইয়েস হয় তাহলে এই কাস্টমারটা বা এই ইউজারটা 5% ডিসকাউন্ট পাবে, আর যদি কন্ডিশনটা ফলস হয় বা নো হয় তাহলে এখানে আসবে, এখানে এসে আবার দেখবে এই কাস্টমারটা আরো অন্য কোনো ক্যাটাগরিতে পড়ছে কিনা, যদি পড়ে তাহলে সেখানে ইয়েস হবে এত%, আর না হলে এত% পড়বে, আর এখানে যে নো হয়েছিল তাহলে আর কোনো ডিসকাউন্ট পাবে না। তার মানে আমি এটা টেবিল আকারে রিপ্রেজেন্ট, মানে আমি একটা ট্রি আকারে রিপ্রেজেন্ট করাচ্ছি একটা সিনারিওকে। আমি আগে একটা সিনারিওকে ডাটা ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে জাস্ট ফ্লোটা দেখাইছি, আর এখন ডিসিশন ট্রি এবং ট্রি এর মাধ্যমে আমি এখানে কন্ডিশনগুলো বের করতেছি যে আসলে কোনটার এগেনস্টে কি অ্যাকশন আসবে, কোনটার এগেনস্টে কোন কন্ডিশনটা আসতেছে, কোনটার এগেনস্টে আমার আউটকামটা বা রেজাল্টটা আসলে কি আসতে পারে। এই যে প্রসেসটা ডিফাইন করানোটা, এটাকে আমরা আসলে বলতেছি ডিসিশন ট্রি। এখন আমি আসি ডিসিশন টেবিল। ডিসিশন টেবিলের ভিতরে 4টা পার্ট থাকে, সেই পার্টের ভিতরে যেই পার্টটা কি কি দেখো, কন্ডিশন স্টাব, অ্যাকশন স্টাব, কন্ডিশন এন্ট্রি, অ্যাকশন এন্ট্রি। মানে হচ্ছে আমি কোন কন্ডিশন গুলো, মানে একটা পার্টে থাকবে আমার এই যে এইখানে যদি আমি দেখি, এই পার্টে থাকবে আমার সবগুলো কন্ডিশন, আর এই পার্টে থাকবে আমার সবগুলো অ্যাকশন। যেমন আমি এখানে দেখাচ্ছি যে আমার সবগুলো কন্ডিশন, এই কন্ডিশন কয়টা, একটা, এই দুইটা, 3টা কন্ডিশন, আর অ্যাকশন কয়টা, এই একটা অ্যাকশন, 2টা অ্যাকশন, 3টা অ্যাকশন, এইগুলো হচ্ছে তার অ্যাকশন। তার মানে আমার কটা কন্ডিশন থাকবে আর কটা অ্যাকশন থাকবে, এখানে হচ্ছে তাদের লিস্টটা, কন্ডিশনের লিস্ট, অ্যাকশনের লিস্ট। আর এই কন্ডিশন লিস্টগুলোর মধ্যে থেকে কোন কন্ডিশনটা কাজ করবে সেটা হচ্ছে কন্ডিশন এন্ট্রিজ, আর অ্যাকশন লিস্টের মধ্যে কোন অ্যাকশনটা কাজ করতেছে সেটা হচ্ছে অ্যাকশনের এন্ট্রিজ। তো এটা করার জন্য আমরা এখানে একটা রুলস প্রয়োগ করব, সেই রুলসটা হচ্ছে যে আমার কয়টা রুলসের মাধ্যমে আমার কোন কন্ডিশনটা কাজ করে এবং কোন অ্যাকশনটা কাজ করে। তো এইখানে 4টা পার্ট দেখানো হচ্ছে, একটা হচ্ছে কন্ডিশন স্টাব, কন্ডিশন অ্যাকশন স্টাব, কন্ডিশন এন্ট্রিজ এবং অ্যাকশন এন্ট্রিজ। আমরা এক্সাম্পলটাতে গেলে আরো একবারে ক্লিয়ারলি হবো। এরপরে আমরা আসি যে স্ট্রাকচারড ইংলিশ, মানে এই যে আমরা ডিসিশন ট্রি করলাম, ডিসিশন টেবিল করলাম, এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই কথাবার্তাগুলোকে, ডিসিশনগুলোকে এবং টেবিলগুলোকে এখন আমি একটা নতুন একটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কনভার্ট করাবো, এটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, এবং সেটার সাথে আমি কিছু প্রোগ্রামেটিক প্যাসকেলের মতো করে ডিফাইন করানো হয়। এবং এটা বলা হচ্ছে যে এটার জন্য আসলে স্পেসিফিক কোনো স্ট্রিক্ট কোনো সিনট্যাক্স নাই, এটার জন্য স্পেসিফিক কোনো সিনট্যাক্স কোনো বা মানে সিনট্যাক্স বা স্ট্রিক্ট কোনো রুলস নাই। এটা জাস্ট আমি যে সিনারিওটা দেওয়া আছে সেই সিনারিও থেকে যে ট্রি এবং টেবিল যে ডিফাইন করা হলো, সেখান থেকে আমি একটা খুব ইজিলি একটা ল্যাঙ্গুয়েজে কনভার্ট করাবো, সেই ল্যাঙ্গুয়েজ থেকে যেন ইজিলি বুঝে প্রোগ্রামাররা যেন প্রোগ্রামিং করতে পারে। সেটারই একটা এক্সাম্পল আমি এখানে যদি দেখি, দেখো এখানে এক্সাম্পলটা যদি আমি এই এক্সাম্পলটা দেখি,
দেখো এখানে বলা হচ্ছে যে যদি কাস্টমার হয় তাহলে কি মানে যদি এই টাইপের কাস্টমার পে যদি অ্যাডভান্স করে তাহলে সে কি করবে 5% ডিসকাউন্ট পাবে, নতুবা যদি সে পারচেস করে মানে 10,000 টাকার অ্যামাউন্ট এবং সে যদি রেগুলার কাস্টমার হয় তাহলে 5% ডিসকাউন্ট পাবে, নতুবা সে ডিসকাউন্ট পাবে না। দেখো এই কথাবার্তাগুলোকে ইংলিশের মাধ্যমে কিন্তু রিপ্রেজেন্ট করানো হচ্ছে এবং সেটার সাথে কি জাস্ট ইফ দেন এই কিওয়ার্ডগুলোকে ইউজ করতেছে। তার মানে এই কিওয়ার্ডগুলোর মাধ্যমে আমি আসলে ডিফাইন করতে পারতেছি যে আসলে ল্যাঙ্গুয়েজটা আসলে কোন অনুসারে হচ্ছে। এই স্ট্রাকচারটাকেই আমরা আসলে বলতেছি স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ বা স্ট্রাকচার্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখন তাহলে আসলে কাজ কি, আমি এই সিনারিও থেকে ডিসিশন ট্রি তৈরি করলাম, তারপর ডিসিশন টেবিল তৈরি করলাম, তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার তৈরি করলাম। এরপরে যে কাজটা সেটা হচ্ছে এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে প্রোগ্রামাররা ডিরেক্টলি প্রোগ্রামিং এর মধ্যে কনভার্ট করে ফেলতে পারবে। তার মানে সিস্টেম অ্যানালিস্টের কাজ হচ্ছে ডিসিশন ট্রি, টেবিল এবং স্ট্রাকচার্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে পুরো সিনারিওটাকে ভেঙে 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 এমন ভাবে একটা রূপদানে তৈরি করা যাতে প্রোগ্রামাররা বা ডেভেলপাররা খুব ইজিলি যাতে লজিক গুলো বুঝে যেন প্রোগ্রামিং করে ফেলতে পারে। আমরা একবারে কমপ্লিটলি একটা এক্সাম্পলে যখন যাব তখন আমরা আর একটু ক্লিয়ার হব। এখানে দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে, এই যে দেখো কন্ডিশন গুলো দেওয়া আছে, একটা কন্ডিশন, দুইটা কন্ডিশন, তিনটা কন্ডিশন। যদি এখানে মানে বলা হচ্ছে যে ডিসকাউন্টের সিস্টেমটা যদি এটা লাইব্রেরিয়ান হয় ওকে, এবং সে যদি 6টা থেকে 19টার মধ্যে অর্ডার করে তাহলে সে 5% ডিসকাউন্ট পাবে, এবং সে যদি লাইব্রেরিয়ান অথবা সে নিজে থেকে গিয়ে কিনে বইয়ের সাইজ যদি 20 থেকে 49-এর মধ্যে হয় তাহলে 10% ডিসকাউন্ট হবে, এবং তার চেয়ে যদি বেশি হয় তাহলে 15% ডিসকাউন্ট পাবে। আর ডিসকাউন্ট পলিসিটা যদি ইন্ডিভিজুয়াল অথবা লাইব্রেরি না হয়, যদি কোনো বুক স্টোরের হয়, কোনো নর্মাল দোকানদার হয়, সে গিয়ে যদি নির্মলি হয় এবং সেই ক্ষেত্রে যদি তার 6-এর অধিক কপি হয় তাহলে একমাত্র সে 25% ডিসকাউন্ট পাবে। তার মানে এই সিনারিওটাকে দেখো জাস্ট একটা ডিসকাউন্ট মানে ডিসিশন ট্রি আকারে নিয়ে আসছে, আর কিছু না। এরপরে এটাকে যখন আমি এখন টেবিল আকারে রিপ্রেজেন্টেশনে করব, দেখো টেবিল আকারে নিয়ে আসছি কি, এখানে আমি নিয়ে আসছি কন্ডিশনগুলো আর সেই কন্ডিশনের এগেইনস্টে আমার এখানে অ্যাকশনগুলো। আর এখান থেকে কোন কন্ডিশনটা কাজ করবে, যখন যে কন্ডিশনটা কাজ করবে সেটা হবে ইয়েস, আর সেটার এগেইনস্টে যে অ্যাকশনটা কাজ করবে সেটা হচ্ছে তার ক্রস। দেখো এই কন্ডিশনটা কাজ করতেছে এবং এই কন্ডিশনটা কাজ করতেছে এই জন্য ক্রস, এই কন্ডিশনটার এগেইনস্টে 2 নাম্বারটা কাজ করতেছে এই জন্য 2 নাম্বারটা, এটা 3 নাম্বারের কাজ করতেছে এবং সেই ক্ষেত্রে কত নাম্বারের সাইজ বই সেটা কাজ করতেছে এবং সেটার সাথে সেই পরিমাণ ডিসকাউন্ট পাচ্ছে। যেমন আমি যদি বলি যে কাস্টমার যদি বুক স্টোর হয় এবং তার সাইজ যদি কি বড় 6-এর অধিক হয় তাহলে সে পাবে কত 25% ডিসকাউন্ট, এবং বলতেছে কাস্টমার যদি লাইব্রেরিয়ান হয় এবং তার যদি বইয়ের সাইজ যদি কি 6 থেকে 19-এর সাইজ হয় তাহলে সে পাবে কত 5% ডিসকাউন্ট। তারপরে বলতেছে কাস্টমারের যদি লাইব্রেরিয়ান এবং ইন্ডিভিজুয়াল হয় এবং তার যদি বইয়ের সাইজ যদি 20 থেকে 49-এর জন্য হয় তাহলে সে পাবে কত 10% ডিসকাউন্ট। তো এই জিনিসগুলাকেই একটা টেবিল আকারে রিপ্রেজেন্ট করানো হচ্ছে, এবং এই টেবিল থেকে আবার পরবর্তীতে আমি জাস্ট এখন ইংলিশে কনভার্ট করে নিলাম। যদি মানে এখন স্ট্রাকচার ইংলিশটা কি, ইফ দ্য কাস্টমার সাইজ যদি বুক স্টোরের হয় এবং তার যদি বই যদি 6-এর অধিক হয় তাহলে সে কিভাবে দেন পাবে 25% ডিসকাউন্ট, নতুবা যদি সে লাইব্রেরিয়ান অথবা কাস্টমারও যদি হয়ে থাকে সেক্ষেত্রে যদি 5-এর অধিক বই কিনে এবং 20-এর নিচে কিনে তাহলে সে 5% ডিসকাউন্ট পাবে, এবং যদি 19-এর উপরে 20-এর উপরে যদি হয় এবং সেটা যদি 50-এর নিচে হয় তাহলে পাবে ডিসকাউন্ট পাবে 10%, আর যদি সে যদি 50-এর উপরে হয় এবং সেটা পাবে হয়তো কত 15% ডিসকাউন্ট। তার মানে একটা এরকম একটা সিনারিও দেওয়া থাকবে, এই সিনারিও থেকে তোমাকে ডিসিশন ট্রি তৈরি করতে হবে, তারপরে ডিসিশন টেবিল তৈরি করতে হবে, তারপরে তৈরি করতে হবে স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ। আরো একটা এক্সাম্পল আছে দেখো, এখানে এরকম এই পরীক্ষায় আসলে এরকম ভাবে সিনারিওটা দেওয়া থাকবে। যেমন এই সিনারিওটা বলে দিছে যে যদি কাস্টমার একটা স্টুডেন্ট যদি তার রেজাল্ট যদি 0 থেকে 39-এর মধ্যে পায় তাহলে সে পাবে কি অ্যাভারেজ, 59-এর মধ্যে পায় সে পাবে বি গ্রেড, 60 থেকে 69-এর মধ্যে পায় সে হবে কি এ গ্রেড, তার উপরে যদি পায় 69-এর উপরে যদি পায় সে পাবে হয়তো এ প্লাস। আবার এই গ্রেডগুলোর সাথে আরো একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, সেটা কি ওই স্টুডেন্টটা যদি 60%-এর নিচে যদি অ্যাটেন্ডেন্স থাকে তাহলে কিন্তু সে ফেল করবে। তার মানে উপরের কন্ডিশন গুলো ছাড়াও আরো একটা কন্ডিশন দিয়ে দিছে, মানে এটা এবং এটা যদি হয় তাইলেই একমাত্র সে পাস করবে। তার মানে ওই কন্ডিশন গুলোর সাথে এই কন্ডিশনটা অলওয়েজ কি করা লাগবে, পাস করা লাগবে, তাইলেই সে আলটিমেটলি সে পাস করবে।
এখন এই কন্ডিশনগুলোকে আমি একটা টেবিল আকারে যদি রিপ্রেজেন্ট করি, দেখো আমি মার্কসের সিস্টেমটা নিলাম, মার্কসের লিমিটসগুলো নিলাম 0 থেকে 39, 40 থেকে 49, এটা হইলে এফ গ্রেড, এটা যদি হয় তাহলে সি গ্রেড, এটা যদি হয় বি গ্রেড, এটা যদি হয় এ মাইনাস, এবং এই 69 এর উপরে যদি হয়, আই মিন 70 থেকে উপরে যদি হয় তাহলে আমি কি করব, এ প্লাস দিব। আবার নিচে কন্ডিশনটা দিয়েছি, যদি অ্যাটেন্ডেন্সটা লেস দেন মানে কি হয় 60% হয় তাহলে কিন্তু এফ গ্রেড। এইটাই হচ্ছে আমার ডিসিশন ট্রি। এখন এটাকে আমি ডিসিশন টেবিলে আমি কনভার্ট করাবো। সেটার জন্য আমার 4টা পার্ট লাগবে: কন্ডিশন স্টাব, অ্যাকশন স্টাব, কন্ডিশন এন্ট্রি এবং অ্যাকশন এন্ট্রি। এখন এই জায়গার ভিতরে আমার থাকবে সবগুলো কন্ডিশন। সেই কন্ডিশনগুলো কি কি? এই যে 0 থেকে 39, ইফ যদি 0 থেকে 39 হয়, 40 থেকে 49 হয়, 50 থেকে 59 হয়, 60 থেকে 69 হয়, 69 প্লাস হয়, এবং যদি অ্যাটেন্ডেন্সটা 60% এর নিচে হয়, তার মানে আমি এইখানে বসাইছি সবগুলো আমার কন্ডিশন। সেটার অ্যাগেনস্টে সবগুলো অ্যাকশন হচ্ছে এখানে 10। যদি 0 থেকে 39 হয় তাহলে এফ গ্রেড, 0 থেকে 49 হয় তাহলে সি গ্রেড। এইভাবে আমার সবগুলো গ্রেড বসাইছি। তার মানে এখানে বসাইলাম সবগুলো কন্ডিশন, এখানে বসাইলাম আমি সবগুলো অ্যাকশন। এখন এই কন্ডিশনগুলোর মধ্যে কোন কন্ডিশনটা কাজ করতেছে সেটা দেখতে হবে কন্ডিশন এন্ট্রির মধ্যে। যেমন আমি যদি বলি এই কন্ডিশনটা, সাপোজ আমার 1 নাম্বার কন্ডিশনটা যদি কাজ করে, তখন বাকি সবগুলো কন্ডিশন কিন্তু তখন কি থাকবে, অফ থাকবে। সাপোজ আবার 2 নাম্বার কন্ডিশন কাজ করলে বাকি সবগুলো অফ, 3 নাম্বার কন্ডিশন কাজ করলে বাকি সবগুলো অফ। এইভাবে যখন যে কন্ডিশনটা কাজ করবে তখন বাকি সবগুলো অফ থাকবে। আবার এই কন্ডিশন যখন কাজ করে তখন এই কন্ডিশনের এগেইনস্টে আমার এই অ্যাকশনটা কিন্তু কাজ করতেছে। এই জন্য এটাকে আমি ক্রস দিয়ে এখানে অ্যাক্টিভ বোঝানো হচ্ছে। আসলে এখানে যেমন বোঝানো হচ্ছে ওয়াই দিয়ে এই কন্ডিশন কাজ করতেছে, আর এখানে ক্রস দিয়ে বোঝানো হচ্ছে এই অ্যাকশনটা কাজ করতেছে। তাহলে এট এ টাইম এই কন্ডিশন যদি কাজ করে তাহলে এই অ্যাকশন কাজ করবে, এই কন্ডিশন 2 নাম্বার কন্ডিশন কাজ করলে এই 2 নাম্বার অ্যাকশন কাজ করবে, 3 নাম্বার কন্ডিশন কাজ করলে 3 নাম্বার অ্যাকশন কাজ করবে। এইভাবে যেই কন্ডিশন, যেই লাইনের কন্ডিশন কাজ করবে ঠিক সেই লাইনের অ্যাকশনটাই কাজ করতেছে। আর লাস্টে যেটা বলা হয়েছিল, যদি অ্যাটেন্ডেন্সটা 60% এর নিচে হয় তাহলেই সে একমাত্র পাস করবে। তার মানে এই কন্ডিশনটাও আমার প্রত্যেকটা কন্ডিশনের সাথে অ্যালাউ করে আমাকে ডিজাইন করা লাগতেছে। তো এইটা হচ্ছে আমার কন্ডিশন, ডিসিশন ট্রি এবং ডিসিশন টেবিল একটা সিনারিওর জন্য। আর এই সিনারিও থেকেই আবার পরবর্তীতে এরকম একটা আমাকে স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজও ডিফাইন করা লাগবে। এখন আমাকে বলো যে কার কোনো কনফিউশন আছে কিনা ডিসিশন ট্রি, টেবিল এবং স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজের মধ্যে। স্যার তোমাকে বলতে বলতে পরীক্ষায় কি আসবে, হ্যাঁ পরীক্ষায় এরকমই একটা সিনারিও দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে ডিসিশন ট্রি তৈরি করতে হবে, ডিসিশন টেবিল তৈরি করতে হবে, আর লাস্টে একটা স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ তৈরি করতে হবে। আর এই স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ তৈরি করে ফেলা মানে কি, একজন সিস্টেম অ্যানালিস্ট আসলে স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ তৈরি করে দিল। এখন প্রোগ্রামার একবারে ডিরেক্টলি এই স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ থেকে যে কোনো ধরনের একটা প্রোগ্রামিং এর ভিতর থেকে কনভার্ট করে সেই প্রোগ্রামিং এর সিনট্যাক্সে প্রোগ্রাম ডেভেলপ করে ফেলতে পারবে। এখন কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো। স্যার এই টেবিলের মধ্যে স্যার যেমন ধরেন স্যার এই একটা চ্যাপ্টার যে থেকে আমাদের আসলে এই তিনটা জিনিসই জানা, ডিসিশন ট্রি, টেবিল এবং স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ। তোমরা কি আসো? জি স্যার। জি স্যার। না ঘুমাই গেছো? স্যার টেবিলের মধ্যে একটু ঝামেলা ছিল স্যার। হ্যাঁ স্যার টেবিলটার মধ্যে একটু ঝামেলা ছিল স্যার, আমার বুঝতে সমস্যা হচ্ছে। বলো, কারো কোনো প্রবলেম আছে? জি স্যার টেবিলের মধ্যে স্যার বলো। স্যার টেবিলটা যদি একটু দেখাইতেন। স্যার টেবিলটা যেমন স্যার এই জায়গায় বললেন স্যার, একটা যখন অ্যাক্টিভ থাকে মানে বাকি পরের গুলা সব মানে ইনঅ্যাক্টিভ থাকে স্যার, মানে সব ক্ষেত্রে কি সেম নাকি স্যার? এক্সাম্পল দাও। মানে তুমি একটা সিস্টেমের ভিতরে এখন এটা তুমি কয়টা বই কিনতেছো, মনে করো তুমি সফটওয়্যারটার ভিতরে গেছো, এখন তুমি বই কিনে আনছো 50টা। এখন তোমাকে জিজ্ঞেস করবে তুমি কি তোমার লাইব্রেরিয়ান নাকি দোকানদার না কিভাবে তুমি বইটা কিনবে। ও যদি বলে যে আমি দোকানদার, ওকে, তাহলে বই কটা কিনবা, এতটা। তাহলে ওই মুহূর্তে সফটওয়্যারটার ভিতরে যেই দুইটা ইনপুট, একটা ইনপুট দেয়া হয়েছে, ওইটার ইনপুটে ওই একটাই আউট ডিসকাউন্ট দেখাবে না, নাকি আরো একাধিক ডিসকাউন্ট হওয়ার পসিবিলিটি আছে? হ্যালো, মানে স্যার একটা কন্ডিশনের জন্য আমরা সবসময় একটা অ্যাকশনই পাবো, একসাথে দুইটা কন্ডিশন হতে পারবে হওয়ার তো সম্ভাবনাও নাই, তাই না? হ্যাঁ স্যার বুঝছি। তো এই অনুসারে বোঝানো হচ্ছে যে যখন আমার এই কন্ডিশনটা কাজ করবে, মনে করে কেউ একজন বই কিনতে গেছে 35টা, তার মানে তো এই মুহূর্তে এই এই কন্ডিশনটা কাজ করতেছে।
তার মানে এই কন্ডিশন যখন কাজ করবে তাহলে এই কন্ডিশনের জন্য তখন এই অ্যাকশনটা কাজ করবে। ওকে, আবার কেউ একজনের বই কিনতে গেছে 45টা, তার মানে তখন এই কন্ডিশনের মধ্যে পড়তেছে, তখন এই কন্ডিশন কাজ করতেছে, মানে তখন এই অ্যাকশন কাজ করতেছে। আবার কেউ একজনের বই কিনতে গেছে 75টা, তার মানে এই কন্ডিশনের মধ্যে কাজ করতেছে। সরি, কেউ একজনের মার্ক পাইছে 75, তার মানে এই 75-এর মার্ক পাইছে মানে কি, তখন সে কিন্তু এই গ্রেডের মধ্যে পড়তেছে, তার মানে এই প্লাস গ্রেডের মধ্যে পড়ছে। তার মানে তুমি একটা সিস্টেমের ভিতরে একটা নাম্বার ইনপুট দিচ্ছ এবং সেই ইনপুটটার সাথে সেই নাম্বারের উপর ডিপেন্ড করে একটাই কিন্তু রেজাল্ট আসবে, একটা নাম্বার এবং একটা রেজাল্ট। ওগুলোর সাথে অ্যাটেন্ডেন্সটাও ধরবে না? অবশ্যই ওটা অ্যান্ড হিসাবে কাজ করবে, অ্যাটেন্ডেন্সটা তখন অ্যান্ড হিসাবে কাজ করবে। অ্যাটেন্ডেন্সটা তো সবগুলোর জন্যই কাজ করবে। কোশ্চেন আছে বলো স্যার, এখানে যখন সেকেন্ড নাম্বার স্টেপে হচ্ছে, যখন 40 হচ্ছে, তখন তো আমি ইয়েস দিচ্ছি, আর এর আগের মানে বক্সটাতে কেন নো দিচ্ছি না? এটাও নো আছে, সবগুলোতেই নো আছে, আমি জাস্ট এখানে দেখাই না, মানে এটা একটা সৌন্দর্যের জন্য এভাবে দেওয়া হচ্ছে যে যেটা একটা ওয়াই কাজ করে আর বাকিগুলো নো কাজ করে, এইখানের বাকিগুলোও নো হবে। আচ্ছা স্যার। মানে এটা জাস্ট এটা এইভাবে দেখাইতো যে বাকিগুলো নো না দিলেও হইতো, জাস্ট এই সিকোয়েন্সে যেটা যেটা কাজ করে সেটা ওয়াই দেখাবে আর বাকিগুলো না দেখাইলেও চলে, বাকিগুলো নাই মানে আসলে এগুলো নো অবস্থায় আছে। ঠিক এই প্রসেসে আরো একটা এক্সাম্পল আছে, তো আমি এখানে মানে 4টা এক্সাম্পল দেখাইছি টোটাল, তোমরা 4টা এক্সাম্পলই প্র্যাকটিস করবা, তাইলে মোটামুটি আশা করি এই সিনারিওগুলো বুঝতে তোমাদের আর কার কোনো প্রবলেম হবে না। এবং এই 4টা এক্সাম্পল ছাড়াও আমি তোমাদের এই ইয়ের মধ্যে আরো কয়েকটা এক্সাম্পল আমি এখানে দিছি, এই যে দেখো মানে কই, এই যে এখানে আমি কয়েকটা এক্সাম্পল দিছি, তোমরা এই এক্সাম্পল গুলো যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের জন্য আরো সহজ হবে। আমি এখানেও 4টা এক্সাম্পল দিছি, বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে আর করার কোনো কোশ্চেন আছে? একটু প্র্যাকটিস করা লাগবে আর কি, খুব জটিল কিছু না, জাস্ট একটু প্র্যাকটিস করা স্যার লাগবে। ওই টেবিলটা আরেকবার যাবেন অ্যাটেন্ডেন্স। স্যার আরেকটা এক্সাম্পল কি স্যার দেখায় দিবেন একটু? বলো, এটা বলো, মানে অন্য আরেকটা এক্সাম্পল কি একটু দেখায় দিবেন স্যার? হ্যাঁ বলো বলো। অ্যাটেন্ডেন্স লেস দ্যান 60% আছে, এটা সবগুলোর ক্ষেত্রে ইয়েস হবে না? হ্যাঁ, সবগুলোর ক্ষেত্রে আমি এখানে মানে আমি একটা দেখাইছি, আলটিমেটলি এই 60%টা আমার সবগুলোর জন্য কাজ করতে হবে, মানে আমার সবগুলো যে কোনো কন্ডিশনটার ক্ষেত্রে আমার এই অ্যাটেন্ডেন্সটা চেক করতে হবে মাস্ট। তাহলে স্যার সবগুলোর ক্ষেত্রে এখানে ওয়াই লিখবো? এখানে তো এক জায়গায় খালি ওয়াই লেখা আছে প্রত্যেকটার ক্ষেত্রে। সবগুলোর ক্ষেত্রে এটা সবগুলোর এইখানে মানে বোঝানো, এটা বোঝানোর ইয়ে হচ্ছে যে এই অ্যাটেন্ডেন্সের কন্ডিশনটাও আমার কাজ করাইতে হবে, এটা এখানে টেবিলের মাধ্যমে রিপ্রেজেন্টেশনটা যে এই কন্ডিশনটাও আমার আছে, বুঝতে পারছো ব্যাপারটা? তুমি এখানে সবগুলো ওয়াই দিতে পারতা, বিকজ যতগুলো কন্ডিশনের জন্য কাজ করতেছে এখানে মাস্ট আমাকে ওয়াইটা চেক করে নিতে হবে মাস্ট, কারণ এইটা ওয়াই মানে এবং সাথে এই ওয়াইও হওয়া লাগবে, এটা ওয়াই হওয়া লাগবে মানে এবং এটা ওয়াই হওয়া লাগবে, এখানে তাহলে সবগুলো ওয়াই দিবা, তাহলে এইটার ক্ষেত্রে সবগুলোই ক্রস কাজ করবে। জি স্যার বুঝছি। তার মানে এখানে কিন্তু এই টেবিলের মধ্যেও কিন্তু আমি অ্যান্ড অপারেশন হিসেবে কিন্তু কাজ করে দিচ্ছি, যেমনটা এখানে আগের এক্সাম্পলে কিন্তু দেখো বলা হচ্ছে যে যদি কাস্টমার যদি বুক স্টোর হয় এবং সে যদি বই 6-এর অধিক অর্ডার করে, তার মানে এখানে কন্ডিশন কিন্তু দুইটা কাজ করতেছে, আগে হওয়া লাগবে কি কাস্টমার টাইপ হওয়া লাগবে কি বুক স্টোর, এবং হওয়া লাগবে কি যদি বই 6টার বেশি হয় তাহলে সে কত পার্সেন্ট পাবে, 20% ডিসকাউন্ট পাবে, যেমনটা এখানে কাজ করতেছে। যদি এখানে কি যদি এখানে কাজ করে কি মানে 30টা বই হয় এবং যদি মানে যদি এখানে মার্ক পায় 30 এবং তার অ্যাটেন্ডেন্স যদি হয় হলো 50, তাহলে কিন্তু সে এই কন্ডিশনটাও কাজ করবে। আবার মনে করো যে এখানে কেউ একজনের 60 পাইলো এবং তার অ্যাটেন্ডেন্সটাও নিবে, তারপরে সে একটা রেজাল্ট পাবে, বুঝছো তো? তার মানে এইখানে কিন্তু অ্যান্ড হিসাবে আমি রিপ্রেজেন্ট করাইছি, এইখানেও একই অবস্থা, অ্যান্ড হিসাবে রিপ্রেজেন্ট করাইতে হবে যে এটাও কাজ করতেছে এবং এটাও কাজ করতেছে।
আরেকটা এক্সাম্পল যদি বলো একই কথা এখানে দেখো আমি এই যে বলে দিচ্ছি যে এই সিনারিওটার মধ্যে বলে দিচ্ছি যদি এই ডিসকাউন্টটা হতেছে তাহলে এই ইনভয়েস গুলো কি কি পাবে, যদি এত% এত অথবা এত অর্ডার নেয় তাহলে 20%, এত অর্ডার হলে এত থেকে এত হলে 10%, এত থেকে এত হলে 5%, এত হলে নো ডিসকাউন্ট। তো সেটাকে আমি বুঝাইছি, এখানে আমার কন্ডিশন গুলো আনছি, এখানে আমার অ্যাকশন গুলো আনছি, আর এখানে আমি আনছি কন্ডিশন এন্ট্রি গুলো, আর এখানে আনছি অ্যাকশন এন্ট্রি গুলো। তাহলে যখন এই কাজটা কন্ডিশনটা কাজ করতেছে তখন সেখানে ডিসকাউন্ট করতেছে 20%, যখন এটা করতেছে তাহলে এটা 10%, এটা করতেছে তখন 5%, এটা যখন করতেছে কোনো নো ডিসকাউন্ট। এখানে আরো একটা এক্সাম্পল আছে, এটা ম্যাথমেটিক্সের কাজ, ম্যাথমেটিক্সের ফিজিক্সের মার্ক মানে একসাথে দুইটা কাজ করে, যে এটাও যদি করে এটাও করে তাহলে পাস। এই সিনারিওর উপর ডিপেন্ড করে আমি দিছি, প্লাস এখানে আরো কয়েকটা এক্সাম্পল দিছি। এই প্র্যাকটিস গুলো তোমরা একটু করলে তাহলে দেখবো যে তোমাদের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে যে ডিসিশন ট্রি এবং টেবিলটা কি। আরো কোনো কোশ্চেন আছে? না স্যার। না